আসসালামু আলাইকুম, আমি ফরহাদ। আজকে দেখো, আমরা র্যামিলের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেগুলোর মধ্যে স্টুডেন্টরা বেশিরভাগ ভুল করে। দেখো, বেশিরভাগ সহজ লেনদেনগুলো পারা যায়, এগুলো একটু কঠিন টাইপের। দেখো, এখানে বলছে কুরিন। কুরিনের অন্যান্য নাম কি? কুরিন, অপ্রাপ্য হিসাব, অনাদায়ী পাওনা, অনাদায়ী দেনা, সন্দেহজনক দেনা। এই নামগুলো তোমরা নোট করে একদম হুবহু মুখস্থ করবে। এখন কথা হচ্ছে এই কুরিনটা কি। দেখো, কুরিনটা হচ্ছে যে যখন আমরা বাকিতে পণ্য বিক্রি করি, বাকিতে বাকিতে পণ্য বিক্রি ধরো 10,000 টাকা, এটা কি বিক্রি করছি? বাকিতে। তো আমরা জানি কি বাকিতে বিক্রির জাবেদা কি? বাকিতে বিক্রির জাবেদা হচ্ছে যে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এটাই তো। তার মানে বাকিতে বিক্রি করলে আমরা জানি কি সৃষ্টি হয়? দেনাদার সৃষ্টি হয়। এখন কথা শোনো, আমি বাকিতে বিক্রি করছি কত টাকা? 10,000 টাকার পণ্য বিক্রি করছি। যখন এই দেন আমরা কার কাছে পাবো? আমরা বাকিতে বিক্রি করলে জানি যে দেনাদার সৃষ্টি হয়। দেনাদার মানে কি? আমি তার কাছে টাকা পাবো, এটা হচ্ছে দেনাদার। এখন যখন দেখতেছ ও টাকাগুলো দিচ্ছে না, কত টাকা? পুরো 10,000 টাকা, বা ও দেওয়ালি হয়ে গেছে তার ব্যবসা প্রতিষ্ঠান, মানে ও টাকাগুলো একেবারেই দিচ্ছে না, তার মানে অবশ্যই এটা কি ক্ষতি? নিশ্চিত ক্ষতি। মানে তুমি শিওর যে ও টাকাগুলো আমাকে দিবে না। এই 10,000 টাকা হচ্ছে কুরিন। তাহলে আমরা কুরিন কি জানি? কুরিন কাকে বলে বলবো? মানে হচ্ছে যে যখন দেনাদার টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়, বা প্রতিষ্ঠান নিশ্চিত হয় যে বা আমি নিশ্চিত হব যে ও আমাকে টাকাগুলো দিবে না, এটাই হচ্ছে কুরিন। এটাই হচ্ছে কুরিন। যখন ধরো আমি 10,000 টাকার পণ্য বিক্রি করছি, কিন্তু সেই টাকাগুলো দিচ্ছে না, বা ও প্রতিষ্ঠানটা দেওয়ালি হয়ে গেছে, এইটা কি বলবো আমরা? কুরিন। কুরিন অন্যান্য নাম কি? অপ্রাপ্য হিসাব, অনাদায়ী পাওনা, অনাদায়ী দেনা, সন্দেহজনক দেনা। তাহলে আমরা কি বুঝতেছি? কুরিনটা হচ্ছে কি? নিশ্চিত ক্ষতি। তো আমরা জানি কি ক্ষতিটা হচ্ছে ব্যয়, তার মানে কুরিনটা আমরা কোন পাশে বসাবো? ডেবিট পাশে। তাহলে এগুলো র্যামিলের ডেবিট পাশে বসবে। কোন পাশে? ডেবিট পাশে। খেয়াল করো। তারপরে কুরিন সঞ্চিতি জিনিসটা কি? কুরিন সঞ্চিতির অন্যান্য নাম হচ্ছে সন্দেহজনক দেনা সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতি। একই কথা, এগুলো তিনটা কি? সমার্থক শব্দ। এখন কুরিন সঞ্চিতি জিনিসটা কি? কুরিন সঞ্চিতি দেখো, যখন আমি ধরো দেনাদার থেকে 10,000 টাকা পাবো। কত টাকা? দেনাদার থেকে আমি 10,000 টাকা পাবো। এই কুরিনটা তো আমরা জানি যে 10,000 টাকা একদম পুরোপুরি দিবে না, এটা হচ্ছে নিশ্চিত ক্ষতি। কুরিনটা হচ্ছে কি? একেবারে নিশ্চিত ক্ষতি। এখন কুরিন সঞ্চিতির জিনিসটা কি? কুরিন সঞ্চিতি হচ্ছে যে তুমি বুঝতেছো যে ও আমাকে এই ধরো এর 10%, এর 10% কত হবে? 1,000 টাকা। তুমি যখন বুঝতেছো যে ও হয়তো বা সম্ভাব্য 10% আমাকে ও টাকাগুলো দিবে না, কুরিন সঞ্চিতি হচ্ছে ভবিষ্যতে যে কুরিন হতে পারে। মানে আমি জানি যে ও আমাকে 10% দিবে না। তার মানে 10,000 টাকার 10% কত? 1,000 টাকা। তুমি বুঝতেছো যে এই 1,000 টাকা ও দিবে না। এর জন্য আমি আগে থেকে কি করছি? আমার ব্যবসা প্রতিষ্ঠান যাতে ক্ষতির সম্মুখীন না হয়, এজন্য আমি এই 1,000 টাকা রিজার্ভ করে রেখেছি, বা এটাকে কি বলবে? রিজার্ভ করে রেখেছি। এই 1,000 টাকা হচ্ছে আমার কুরিন সঞ্চিতি, কারণ আমি আগে থেকেই বুঝতেছি যে সে আমাকে এই টাকাগুলো দিবে না। তার মানে কি বোঝা যাচ্ছে? অনাদায়ী কুরিন সঞ্চিতি হচ্ছে সম্ভাব্য ক্ষতি। কি ক্ষতি? সম্ভাব্য ক্ষতি। অনাদায়ী কুরিনটা কি? একদম শিওর ক্ষতি না, এটা হচ্ছে সম্ভাব্য ক্ষতি। এটাকে আমরা দায় প্রকৃতি হিসাবে ধরতে পারি। এর জন্য আমরা এটাকে ক্রেডিট পাশে বসাই।
আবার আমরা কি শিখছি সকল ধরনের সঞ্চিতি ক্রেডিট শুধু পাওনাদারের বার্তা সঞ্চিতি বাদে। এই দায় প্রকৃতির জিনিসটা কি? ধরো এটি আদা হওয়ার দায় প্রকৃতি জিনিসটা কি? সকল ধরনের দায় প্রকৃতি হিসাবগুলা ক্রেডিট পাশে বসে। দায় প্রকৃতির হিসাবটা কি? এটি আদা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। মানে কুড়ি সঞ্চিতি হলেও মানে আমি আগে থেকে আমার যাতে ও তো টাকাগুলো দিবে না এমন সম্ভাবনা, এগুলো ও যদি টাকাগুলো না দেয় আমার ব্যবসা তো অবশ্যই ক্ষতির সম্মুখীন হবে। এর জন্য আমি আগে থেকেই আমার কিছু লাভের টাকা আমি রিজার্ভে রেখে দিছি, যাতে যদি ও আমাকে টাকাগুলো না দেয় এই টাকার মাধ্যমে হিসাবটি ঠিক করা যায়। মানে 10,000 টাকা দিয়ে আমার হিসাবটা পুনরায় করা যায়। এই জন্য আমি এইটা মূলত হচ্ছে কুরুনসুজি একটা ফান্ড, মানে ফান্ড আগে থেকে তুমি এগুলো তৈরি করে রাখছো। এটা কিন্তু শিওর না, এটা হচ্ছে সম্ভাব্য ক্ষতি। কি ক্ষতি? সম্ভাব্য ক্ষতি। এই তো এটা বুঝেছি। ধরো আমি ওর কাছে 10,000 টাকা পাই, তুমি বুঝতেছো যে 10% ও দিবে না, তার মানে 10% মানে কত? 1,000 টাকা। এই 1,000 টাকা তুমি আগে থেকেই রিজার্ভ করে রাখছো, এইটাকে বলা হবে কুরিন সঞ্চিতি। কুরিন সঞ্চিতি অন্যান্য নাম কি? কুরিন সঞ্চিতি সন্দেহজনক দেনা সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতি। কুরিন সঞ্চিতিটা আমরা ক্রেডিট দিকে লিখি, কারণ এটা দায় প্রকৃতির হিসাব। এটা দায় প্রকৃতির হিসাব, এটা ব্যয়ও না, এটা সম্ভাব্য ক্ষতি। কি ক্ষতি? সম্ভাব্য ক্ষতি। দেখো 3 নম্বরটা এখানে বলছে ভবিষ্যৎ তহবিল। এই লেনদেনটা বেশিরভাগ বোর্ড কোশ্চেনে আসে। রিজার্ভ ভবিষ্যৎ তহবিলটা কি? রিজার্ভ ফান্ড। এই ভবিষ্যৎ তহবিলটা কি? দেখো ভবিষ্যৎ তহবিল হলো আমার ধরো 1 লক্ষ টাকা লাভ হয়েছে এবছর, আমার ব্যবসা প্রতিষ্ঠানে 1 লক্ষ টাকা লাভ হয়েছে। এই 1 লক্ষ থেকে মালিক চিন্তা করলো আমি এই 1 লক্ষ টাকা আমি লাভের মধ্যে ভাগ না করে আমি 20,000 টাকা আমি সংরক্ষণ করে রাখি। কেন করে রাখি? যাতে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান যদি সামনের কোনো ক্ষতির সম্মুখীন হয় এই টাকা দিয়ে আমি ব্যবসাটা রিকভার করতে পারবো। তাহলে ভবিষ্যৎ তহবিলটা কি? লাভের একটি অংশ ভবিষ্যতের অনিশ্চয়তা, মানে ভবিষ্যতের অনিশ্চয়তা বা ঝুঁকির এই সম্ভাবনা থাকে এর জন্য আগে থেকে সংরক্ষণ করে রাখা, এটা হচ্ছে ভবিষ্যৎ তহবিল। ভবিষ্যৎ তহবিলটা কি থেকে করা হয়? লাভ থেকে। লাভের একটি সংরক্ষিত অংশ। ভবিষ্যৎ তহবিল কি? লাভের একটি সংরক্ষিত অংশ, মানে লাভ থেকে সংরক্ষণ করি। এই ভবিষ্যৎ তহবিলকে আমরা দায় ধরি। কি ধরি? দায় হিসাব ধরতে হবে। এটা কিন্তু দায়। তাহলে এটা কি হবে? ক্রেডিট পাশে হবে। তো পেনশন তহবিল। পেনশন তহবিলটা কি? পেনশন ফান্ড। পেনশন তহবিল হচ্ছে ধরো যে বিভিন্ন কোম্পানির মধ্যে কর্মীরা রিটার্ন হওয়ার পরেও তাদেরকে মাসিক ভাতা দেওয়া হয়। মানে পেনশন তহবিল হলো কর্মীদের অবসর গ্রহণের পর নিয়মিত ভাতা বা পেনশন দেওয়ার জন্য যে টাকাগুলো সে প্রতিষ্ঠান জমা করে ওগুলাকে আমরা পেনশন তহবিল বলি। তাহলে পেনশন তহবিল কি? পেনশন তহবিল হলো কর্মীদের অবসর গ্রহণের পর নিয়মিত ভাতা বা পেনশন দেওয়ার জন্য পূর্বে থেকে গঠন করা একটা তহবিল। এই টাকাটা কিভাবে তৈরি করবে? একটা প্রতিষ্ঠানের ধরো 1 লক্ষ টাকা লাভ হয়েছে, তো ওই প্রতিষ্ঠানের মালিক কি করছে? প্রত্যেক মাসে বা বছরে ধরো মাসে 1 লক্ষ টাকা লাভ হয়েছে, এর থেকে ও 10,000 টাকা রেখে দিছে। কেন রেখে দিছে? কারণ ও জানে যে তার কর্মীরা অবসর নেওয়ার পর তাদেরকে নিয়মিত ভাতা বা পেনশন দিতে হবে। এর জন্য আগে থেকে এই টাকাগুলো তো অবশ্যই জমা রাখতে হবে প্রতিষ্ঠানকে। এইটাকেও বলবো আমরা পেনশন তহবিল। পেনশন তহবিলেও সেম ভাবে পেনশন তহবিল, ভবিষ্যৎ তহবিল, কুরিন সঞ্চিতি, এই টাকাগুলো হচ্ছে দায় প্রকৃতির হিসাব। এই জন্য আমরা এগুলো সবগুলাকে ক্রেডিট পাশে লিখি। তারপর আমরা সংক্ষিপ্তভাবে কি শিখছিলাম? সকল ধরনের তহবিল ক্রেডিট পাশে হবে, শুধুমাত্র নগদ তহবিল এবং ব্যাংক তহবিল বাদে। এবার দেখো ব্যাংক জমাতিরিক্ত জিনিসটা কি? ধরো তোমার ব্যাংকে 1 লক্ষ টাকা আছে, তুমি 1,20,000 টাকা বা কোনোভাবে উত্তোলন করছো, তো 20,000 টাকা যে বাড়তি উত্তোলন করছো এটা কি বললো হবে? ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত জিনিসটা কি? ব্যাংকে যত টাকা আছে তার থেকে বেশি উত্তোলন করে ফেলা, কিন্তু ব্যাংক, তাহলে এটা কি হবে? অবশ্যই দায় হবে। তো যেহেতু তোমার অতিরিক্ত তুলে ফেলছো। ব্যাংক জমাতিরিক্ত অন্যান্য নাম কি? ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক
সি লেখা থাকলে, ক্রেডিট লেখা থাকলে, ব্যাংক ক্রেডিট লেখা থাকলে কি এটা হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত আরেক নাম, ব্যাংক ওভারড্রাফট। তা এগুলো সুদগুলো হবে আবার কিন্তু দায়। আমরা গতকালে শিখছি দায়ের সুদ কি হবে, ব্যয়। যদি বলে ব্যাংক জমাতিরিক্ত সুদ ব্যয়, তাহলে ব্যাংক জমাতিরিক্ত সুদ কি হবে, দায় হবে। ব্যাংক ওভারড্রাফটের সুদ দায় হবে। এবার খেয়াল করো আমদানি শুল্ক। আমদানি সকল ধরনের আমরা শুল্ককে ডেবিট পাশে লাগবে, এগুলা ব্যয়। এখানে খেয়াল করো আমদানি শুল্কের কয়েকটি নাম আছে, আমদানি শুল্ক, খালি শুল্ক, নগর শুল্ক, ক্রয় শুল্ক। তাহলে আমরা ক্রয় শুল্ক কি বলবো, আমদানি শুল্ক। আমদানি মানে কি, আমরা বিদেশ থেকে কোনো পণ্য যখন রপ্তানি করার পথে বিভিন্ন বন্দরে বা ভাড়া দিতে হয়, ওগুলাকে আমরা কর বা শুল্ক বা কর বলি। এগুলো হচ্ছে শুল্ক, যেমন আমদানি শুল্ক, খালি শুল্ক, নগর শুল্ক। রপ্তানি শুল্ক, রপ্তানি শুল্ককে আরেক নামে কি নাম বলবো, বিক্রয় শুল্ক। এই টপিকগুলো অনেক বারবারই ছেলেমেয়েরা ভুল করে, তো এগুলো নোট করে মুখস্থ করে নেবে। ধন্যবাদ সবাইকে।